নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখছেন এনকে ডিজিটালের সান্ধ্য সম্প্রচার এক্স ফ্যাক্টর। আজকে একটু অন্য পরিসরে আপনাদের সাথে এলাম। আমার পেছনে দেখতে পাচ্ছেন মোদিজির ছবি। আজকের বিষয় মোদিজি তল্পি তল্পা গোটাতে শুরু করেছেন, পাত্তাড়ি গোটাতে শুরু করেছেন। তার কি বিদায় আসন্ন? আজকে আমরা এক্স ফ্যাক্টরে সেটাই একটু বিশ্লেষণ করে দেখব। দিল্লির রাজনীতিতে রাহুল গান্ধীর চেয়েও সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে বিজেপির আভ্যন্তরীণ রাজনীতি। কে হবে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী, আর কাকেই বা করা হবে জাতীয় সভাপতি, এই নিয়ে কিন্তু টানাপোড়েন চলছে বিজেপির গুজরাট লবি আর আরএসএস এর মধ্যে। এটা অনেকেই জানেন, এটা আর এখন গোপন নেই। উপরাষ্ট্রপতি পদে বিজেপি চাইছে চমক দিতে, আর সভাপতি হিসাবে চাইছে গুজরাট লবির মধ্যে থেকেই কেউ একজন যাতে সভাপতি হন, যিনি জগৎপ্রকাশ নাড্ডার মতন অমিত শাহের কথায় উঠবেন আর বসবেন। ওদিকে আরএসএস কিন্তু তা চাইছে না। ধনখড়ের মতন চাটুকার চাপলুস কেউ মোদির ইয়েসম্যান হয়ে উপরাষ্ট্রপতি পদে আসীন হোক, এটা আরএসএস এর না পছন্দ। জাতীয় সভাপতির ক্ষেত্রেও তারা চাইছেন গুজরাট লবির বদলে নাগপুর লবির কেউ একজন সভাপতি হন। এই নিয়ে বিজেপির অভ্যন্তরে শুরু হয়েছে দড়ি টানাটানি বা টাগ অফ ওয়ারের খেলা। বিজেপিতে ঘন ঘন বৈঠক বসছে, কখনো প্রধানমন্ত্রী আবার কখনো স্বরাষ্ট্রমন্ত্রী ছুটে যাচ্ছেন রাষ্ট্রপতির কাছে, আবার কখনো এনডিএর শরিক দলের সাথে বসছেন মোদিজি। মোদি শুধু বললে হবে না, মোদি অমিত শাহ দুজনেই সেখানে। মোদিজি অমিত শাহের হাউস প্রশংসা করছেন। বিজেপির মধ্যে হঠাৎ একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, এটা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার। আজ আমরা সেটা একটু খতিয়ে দেখতে চাই। পরপর কয়েকটা ঘটনার কথা আপনাদেরকে বললে আপনারাও বুঝতে পারবেন কেন এ কথা বলছি। হঠাৎ বিজেপি যে গুজরাট লবি, তাদের কপালে কেন দুশ্চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে, সেটা আপনারা এই ছবিটা দেখলে বুঝতে পারবেন। ছবিটা দেখে নিন, আসছি তারপরে। মোদি নিজে একটা রাজা রাজা ইমেজ তৈরি করে ফেলেছেন নিজের। তিনি যখন সংসদ ভবনে প্রবেশ করেন, তখন ওই কিরণ রিজিজু, নিশিকান্ত দুবে, অনুরাগ ঠাকুরেরা চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে দরজার দিকে ছুটে যান। তারপর মোদির পেছনে মোদি 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 স্লোগান দিতে দিতে আবার সংসদে ঢুকে নিজের সিটে গিয়ে তারা বসে। মোদি কাউকে অভিবাদন জানানোর প্রয়োজনই মনে করেন না। এই যখন মোদি মোদি করা হয়, মোদি কাউকে মাথা ঝুঁকিয়ে অন্তত অভিবাদন জানানোর মনেই করেন না তারা। নিজের দলের নেতা যারা, তাদেরকেই পাত্তা দেন না, বিরোধীদের কথা তো ছেড়েই দিলাম। মোদি সংসদে ঢুকতেই মন্ত্রী শান্তিরা উঠে দাঁড়িয়ে করজোড়ে নমস্কার করেন। ব্যতিক্রম নীতিন গডকরি। নমস্কার তো দূরের কথা, পেছনে হাতটা দিয়ে দাঁড়িয়ে থাকেন গডকরি। কার্যত তিনি মোদিকে কিন্তু মোটেও পাত্তা দেন না, ধর্তব্যের মধ্যেই আনেন না। সেটা তার বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু ফুটে উঠেছে বারবার। প্রকাশ্যেই সমালোচনা করেছেন বা করেন নিজের মন্ত্রিসভা। মোদির ক্যাবিনেটে গডকরির নম্বর 3, অর্থাৎ অর্থমন্ত্রীর আগে তাকে রাখতে হয় তার অভিজ্ঞতা, আরএসএস এর সাথে তার মসৃণ সম্পর্কের কারণে। মোদি সাহেরা তাকে অবজ্ঞা করতে পারেন, কিন্তু কিছুতেই অস্বীকার করতে পারেন না। এবার আরো একটা ছবি দেখাবো আপনাদের। প্রিয়াঙ্কা গান্ধীর সাথে সহাস্য চেহারায় রাজনাথ সিং। বর্তমান রাজনীতিতে এই ধরনের দৃশ্য কিন্তু বিরল। আবার এই রাজনাথ সিংই শোনা যাচ্ছে রাহুল গান্ধীর সাথে নাকি ইতিমধ্যে একটা গোপন মিটিংও সেরে ফেলেছেন। ওদিকে বসুন্ধরা রাজে, হ্যাঁ রাজস্থানের নেত্রী বসুন্ধরা রাজে উপরাষ্ট্রপতি পদে যাতে আসীন হতে পারেন, সেই চেষ্টাই করে যাচ্ছে আরএসএস। আবার সিপি যোশীকেও বিজেপির জাতীয় সভাপতি করতে চায় সেই আরএসএস। দুজনেই মোদি সাহেবের পেয়ারের লোক, একথা অতি বড় মোদি সমর্থকও কিন্তু দাবি করতে পারবেন না। বসুন্ধরা রাজের সাথে তো সম্পর্ক মোদি সাহেবের প্রায় সাপ আর নেউলের মতন। স্বাভাবিকভাবেই গুজরাট লবি প্রাণপণ চেষ্টা করছে যাতে বসুন্ধরা রাজে আর সিপি যোশীকে ঠেকানো যায়। বিজেপির এই আভ্যন্তরীণ যুদ্ধে নীতিন গডকরির ভূমিকা অনেকটা সেই মেঘনাদের মতো। মেঘের আড়ালে থেকে তিনি এমন কিছু বাণ ছুড়ছেন, তাতেই কিন্তু হিমশিম খাচ্ছে পুরো গুজরাট লবি। এমনিতেই আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী গত 11 বছরে
প্রায় 11.5 বছর হতে চলল, একটাও সাংবাদিক সম্মেলন করেনি। তার বদলে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন অমিত শাহ। দল ভারী করতে তার দফতরের অধীন সিবিআই আর নির্মলা সীতারামনের দপ্তরের অধীন ইডিকে পরিচালনা কে করেন তাও আপনাদের কিন্তু অজানা নয়। রাজ্যসভায় মোদির বদলে বক্তব্য রাখছেন অমিত শাহ। এনডিএর বৈঠকে পৌরোহিত্য করছেন অমিত শাহ। বলা যায়, মানে একদম মোদ্দা কথায় বলা যায়, মোদিকে সামনে রেখে সারা দেশে এখন শাহ রাজ চলছে। দেশের শাসন ব্যবস্থায় সর্বত্র সর্বত্র অমিত শাহের ছাপ স্পষ্ট। তাহলে কি 75তম জন্মদিন উদযাপনের পর মোদিজি শাহের হাতেই ব্যাটন তুলে দিতে চাইছেন? গুজরাট লবির এই যদি মনোবাঞ্ছা থেকে থাকে, তা কি আদৌ পূরণ করতে দেবে আরএসএস? এরকম নানা প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। নানা প্রশ্ন উঠছে দেশের রাজনৈতিক মহলে, সাংবাদিক মহলে। আর আমরাই প্রথম বাংলা ইউটিউব চ্যানেল সেই সব প্রশ্নের উত্তর খুঁজে দেখব, তবে ছোট্ট একটা বিরতির পর। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের সান্ধ্য সম্প্রচার এক্স ফ্যাক্টর। অমিত শাহ চাননি বলেই জগদীপ ধনখড়ে কুর্সি চলে গিয়েছে। অমিত শাহ চেয়েছেন বলেই শুভেন্দুর কাছের লোক অগ্নিমিত্রার বদলে শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি হয়েছেন। অমিত শাহ যা চাইছেন দেশে তাই হচ্ছে। কার্যত মোদি অমিত শাহকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে রেখেছেন প্রায় সব ক্ষেত্রে। 75 বছর পেরিয়ে গেলে প্রধানমন্ত্রিত্ব ছেড়ে রাজনৈতিক বানপ্রস্থে যেতে হবে বলেই কি গুজরাট লবির নম্বর 2কে সব জায়গায় এগিয়ে দিচ্ছেন নম্বর 1? নির্বাচন কমিশনার হিসেবে অমিত শাহের সেক্রেটারি জ্ঞানেশ কুমারকে নিয়োগে যে সিলমোহর দিয়েছেন মোদি, তাতেই কিন্তু অনেক কিছু পরিষ্কার হয়ে গিয়েছে। জ্ঞানেশ কুমার যেদিন চিফ ইলেকশন কমিশনার হলেন, মোটামুটি সেদিন থেকেই বোঝা গিয়েছে অমিত শাহকেই কিন্তু সামনে রেখে এগিয়ে দিয়ে আড়ালে চলে যেতে চাইছেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু কেন অল পার্টি মিটিংয়ে নরেন্দ্র মোদী না গিয়ে অমিত শাহকে পাঠাচ্ছেন? কেন রাজ্যসভা লোকসভায় মোদী পালিয়ে বেড়াচ্ছেন আর তার হয়ে জবাবদিহি করতে হচ্ছে অমিত শাহকে? এর কারণ মোদী কিন্তু চিরকালই সরকারের মুখিয়া হয়েছেন। এমন সরকারের মুখিয়া হয়েছেন যেখানে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা তো ছিলই। যেমন গুজরাটেও তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন সংখ্যাগরিষ্ঠতা ছিল বিজেপি। যখন তিনি দিল্লিতে প্রধানমন্ত্রী হয়ে এলেন তখনও কিন্তু দুবার সংখ্যাগরিষ্ঠতা নিয়েই তিনি প্রধানমন্ত্রী হয়েছে। গুজরাটেই হোক বা দেশের প্রধানমন্ত্রীর পদ হোক, সেটা কিন্তু তাকে একচ্ছত্র আধিপত্য দিয়েছে। নিষ্কণ্টক জমিতে এতদিন রাজত্ব চালিয়েছেন মোদী। এই প্রথম 2024-এর নির্বাচনের পরে মোদীকেই কিন্তু তেল লাগিয়ে চলতে হচ্ছে নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু, চিরাগ পাসওয়ানদের, যা মোদীর পক্ষে খুব বেশি দিন চালানোটা একেবারেই অসম্ভব ছিল, আছে আর থাকবে। মোদীর এই একনায়কতান্ত্রিক মনোভাবেই অন্য কেউ মোদীর এই একনায়কতান্ত্রিক মনোভাবে অন্য কাউকে তেল দিয়ে চলা মোদীর কিন্তু সেসব ধাতে নেই। তাই মোদী প্রায় সব ক্ষেত্রেই এগিয়ে দিচ্ছেন অমিত শাহকে। একটা সম্মানজনক প্রস্থান চাইছেন মোদী। সে কারণেই গুজরাট লবির নম্বর 2কে প্রধানমন্ত্রী করতে চান মোদী স্বয়ং। যদি তার বয়সজনিত কারণে আরএসএস এর চাপে তাকে সরে যেতেই হয়, তিনি অমিত শাহকে প্রধানমন্ত্রী করে দিয়ে যেতে চান এবং গুজরাট লবির যে দাপাদাপি দেশ জুড়ে সেটা বজায় রাখতে চান। আর যদি আরএসএস এর চাপ তিনি উপেক্ষা করতে সফল হয়ে যান কোনোভাবে, তাহলেও অমিত শাহকে ডেপুটি প্রাইম মিনিস্টার করে ধীরে 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 তিনি সরে যেতে চান ক্ষমতা থেকে। এটা নিশ্চিতভাবে প্রধানমন্ত্রিত্বের 1 নম্বর দাবিদার। আপনারা জানেন যে একেবারে সকলেই জানে যে বিজেপিতে যদি প্রধানমন্ত্রিত্বের দাবিদার কেউ 1 নম্বর হয়ে থাকেন মোদীর পর, সেটা হচ্ছেন আরএসএস এর নয়নের মণি নীতিন গডকরি এই অমিত শাহের প্রধানমন্ত্রিত্ব মেনে নেবেন না। দাবিদার কিন্তু রাজনাথ সিংহ, তিনিও মেনে নিতে পারছেন না। তাই সর্বদলীয় বৈঠকে নীতিন গডকরিকে দেখা যাচ্ছে না। আর রাজনাথ সিংকে রাহুল গান্ধীর সাথে গোপন মিটিং করতে শোনা যাচ্ছে।
প্রিয়াঙ্কা গান্ধীর সাথে ছবি তুলতে দেখা যাচ্ছে। এগুলো আসলে আমাদের নরেন্দ্র মোদীর ওপরে আরএসএস এর চাপ সৃষ্টির একটা কৌশল মাত্র। এই বিষয় নিয়ে বিস্তর পড়াশুনো নাড়াঘাটা করেছেন আমাদের কনসাল্টিং এডিটর প্রসূন গুপ্ত। তিনি দু একদিনের মধ্যেই কিন্তু নিয়ে আসছেন এই ব্যাপারে বিস্তর একটা রিপোর্ট। দু একদিনের মধ্যেই তিনি আসছেন। দেখতে ভুলবেন না প্রসূন গুপ্তর অনুষ্ঠানটা। অনেক চাঞ্চল্যকর তথ্য নিয়ে তিনি আসবেন তার প্রসূনের পাঞ্চ নিয়ে। আজ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার। এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক বটতলা 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের সান্ধ্য সম্প্রচার এক্স ফ্যাক্টর। অমিত শাহ চাননি বলেই জগদীপ ধনখড়ের কুর্সি চলে গিয়েছে। অমিত শাহ চেয়েছেন বলেই শুভেন্দুর কাছের লোক অগ্নিমিত্রার বদলে শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি হয়েছেন। অমিত শাহ যা চাইছেন দেশে তাই হচ্ছে। কার্যত মোদী অমিত শাহকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে রেখেছেন প্রায় সব ক্ষেত্রে। ৭৫ বছর পেরিয়ে গেলে প্রধানমন্ত্রিত্ব ছেড়ে রাজনৈতিক বানপ্রস্থে যেতে হবে বলেই কি গুজরাট লবির নম্বর 2কে সব জায়গায় এগিয়ে দিচ্ছেন নম্বর 1? নির্বাচন কমিশনার হিসেবে অমিত শাহের সেক্রেটারি জ্ঞানেশ কুমারকে নিয়োগে যে সিলমোহর দিয়েছেন মোদী, তাতেই কিন্তু অনেক কিছু পরিষ্কার হয়ে গিয়েছে। জ্ঞানেশ কুমার যেদিন চিফ ইলেকশন কমিশনার হলেন, মোটামুটি সেদিন থেকেই বোঝা গিয়েছে অমিত শাহকেই কিন্তু সামনে রেখে এগিয়ে দিয়ে আড়ালে চলে যেতে চাইছেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু কেন অল পার্টি মিটিংয়ে নরেন্দ্র মোদী না গিয়ে অমিত শাহকে পাঠাচ্ছেন? কেন রাজ্যসভা লোকসভায় মোদী পালিয়ে বেড়াচ্ছেন আর তার হয়ে জবাবদিহি করতে হচ্ছে অমিত শাহকে? এর কারণ মোদী কিন্তু চিরকালই সরকারের মুখিয়া হয়েছেন। এমন সরকারের মুখিয়া হয়েছেন যেখানে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা তো ছিলই। যেমন গুজরাটেও তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন সংখ্যাগরিষ্ঠতা ছিল বিজেপি। যখন তিনি দিল্লিতে প্রধানমন্ত্রী হয়ে এলেন তখনও কিন্তু দুবার সংখ্যাগরিষ্ঠতা নিয়েই তিনি প্রধানমন্ত্রী হয়েছে। গুজরাটেই হোক বা দেশের প্রধানমন্ত্রীর পদ হোক, সেটা কিন্তু তাকে একচ্ছত্র আধিপত্য দিয়েছে। নিষ্কণ্টক জমিতে এতদিন রাজত্ব চালিয়েছেন মোদী। এই প্রথম 2024-এর নির্বাচনের পরে মোদীকেই কিন্তু তেল লাগিয়ে চলতে হচ্ছে নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু, চিরাগ পাসওয়ানদের, যা মোদীর পক্ষে খুব বেশি দিন চালানোটা একেবারেই অসম্ভব ছিল, আছে আর থাকবে। মোদীর এই একনায়কতান্ত্রিক মনোভাবেই অন্য কেউ মোদীর এই একনায়কতান্ত্রিক মনোভাবে অন্য কাউকে তেল দিয়ে চলা মোদীর কিন্তু সেসব ধাতে নেই। তাই মোদী প্রায় সব ক্ষেত্রেই এগিয়ে দিচ্ছেন অমিত শাহকে। একটা সম্মানজনক প্রস্থান চাইছেন মোদী। সে কারণেই গুজরাট লবির নম্বর 2কে প্রধানমন্ত্রী করতে চান মোদী স্বয়ং। যদি তার বয়সজনিত কারণে আরএসএস এর চাপে তাকে সরে যেতেই হয়, তিনি
অমিত শাহকে প্রধানমন্ত্রী করে দিয়ে যেতে চান এবং গুজরাট লবির যে দাপাদাপি দেশ জুড়ে সেটা বজায় রাখতে চান। আর যদি আরএসএস এর চাপ তিনি উপেক্ষা করতে সফল হয়ে যান কোনোভাবে, তাহলেও অমিত শাহকে ডেপুটি প্রাইম মিনিস্টার করে ধীরে 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 তিনি সরে যেতে চান ক্ষমতা থেকে। এটা নিশ্চিতভাবে প্রধানমন্ত্রীত্বের 1 নম্বর দাবিদার। মানে আপনারা জানেন যে একেবারে সকলেই জানে যে বিজেপিতে যদি প্রধানমন্ত্রীত্বের দাবিদার কেউ 1 নম্বর হয়ে থাকেন মোদির পর, সেটা হচ্ছেন আরএসএস এর নয়নের মণি নীতিন গাডকারি। নীতিন গাডকারি এই অমিত শাহের প্রধানমন্ত্রিত্ব মেনে নেবেন না। দাবিদার কিন্তু রাজনাথ সিংহ, তিনিও মেনে নিতে পারছেন না। তাই সর্বদলীয় বৈঠকে নীতিন গাডকারিকে দেখা যাচ্ছে না। আর রাজনাথ সিংকে রাহুল গান্ধীর সাথে গোপন মিটিং করতে শোনা যাচ্ছে, প্রিয়াঙ্কা গান্ধীর সাথে ছবি তুলতে দেখা যাচ্ছে। এগুলো আসলে আমাদের নরেন্দ্র মোদীর ওপরে আরএসএস এর চাপ সৃষ্টির একটা কৌশল মাত্র। এই বিষয় নিয়ে বিস্তর পড়াশুনো নাড়াঘাটা করেছেন আমাদের কনসাল্টিং এডিটর প্রসূন গুপ্ত। তিনি 2-1 দিনের মধ্যেই কিন্তু নিয়ে আসছেন এই ব্যাপারে বিস্তর একটা রিপোর্ট। 2-1 দিনের মধ্যেই তিনি আসছেন। দেখতে ভুলবেন না প্রসূন গুপ্তর অনুষ্ঠানটা। অনেক চাঞ্চল্যকর তথ্য নিয়ে তিনি আসবেন তার প্রসূনের পাঞ্চ নিয়ে। আজ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।